আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ফিলিস্তিনিদের সম্মিলিত সামরিক মহড়া, সতর্ক অবস্থায় ইসরায়েল। সৌদি সহ 3 দেশের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা। নতুন সরকার পা রাখতে ইয়েমেনের বিমানবন্দরে হামলা, বহু হতাহত। গাজায় জেনারেল সুলাইমানের ছবি সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপন, ইসরায়েলের ক্ষোভ। চীনে মুসলিমদের জোরপূর্বক কাজ করাচ্ছে অ্যাপলের সরবরাহকারী। সোমবার যুক্তরাজ্যে শুরু হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিনের প্রয়োগ। এবং জলবায়ু বিশেষজ্ঞদের অবহেলা করা হচ্ছে বললেন গ্রেটা থানবার্গ। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো থেকে যৌথ মহড়া শুরু করেছে। ফিলিস্তিনের 12টি প্রতিরোধ সংগঠন এতে অংশ নিয়েছে। ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন মিলে গাজায় তাদের প্রথম কোনো সামরিক মহড়া চালায়। মহড়া চলাকালে ড্রোন উড়ানোর পাশাপাশি রকেট এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব প্রতিরোধ সংগঠন এতে অংশ নিয়েছে তারা হচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন, ফিলিস্তিন মুক্তির জন্য গণতান্ত্রিক ফ্রন্ট, ফিলিস্তিনের গণ প্রতিরোধ কমিটি। এছাড়া আরও ছোট ছোট অন্যান্য সংগঠনও এই মহড়ায় যোগ দিয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর যৌথ অভিযান পরিচালনাকারী সংগঠনের দফতর থেকে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে এ মহড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সময়ের দিক থেকে মহড়া খুবই গুরুত্বপূর্ণ, কেননা ফিলিস্তিনিরা এমন সময় যৌথ সামরিক মহড়া শুরু করেছে যখন মার্কিন সমর্থন নিয়ে দখলদার ইসরায়েলের সাথে কয়েকটি আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে। তাই এই মহড়াকে ইসরায়েল ও তার আরব মিত্রদের জন্য বিশেষ বার্তা হিসেবে দেখা হচ্ছে, আর তা হচ্ছে ফিলিস্তিনিরা নিজেদের নিরাপত্তা এবং সীমান্ত রক্ষায় জেগে উঠেছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখার মুখপাত্র আবু হামজা বলেছেন, প্রতিরক্ষামূলক এ মহড়া ফিলিস্তিনি জাতিকে রক্ষার জন্য প্রস্তুতি স্বরূপ। ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামীদের এই যৌথ সামরিক মহড়ার গুরুত্বের আরেকটি কারণ হচ্ছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ আবারও দখলদার ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনায় বসা এবং ইসরায়েলের সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করার প্রস্তুতি নিচ্ছে। তাই এই মহড়ার অন্যতম বার্তা হচ্ছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা শুধু যে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার বিরোধী তাই নয়, একই সঙ্গে ইসরায়েলের মোকাবেলায় নিজেদের প্রতিরোধ শক্তিকেও আরও জোরদার করতে চায়। ক্ষমতার শেষ দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্ত্র বিক্রির জন্য মরিয়া হয়ে উঠেছে। এর অংশ হিসেবে সৌদি আরব, কুয়েত এবং মিশরের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। অথচ সৌদি আরব এবং মিশরের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, বোয়িং কোম্পানি নির্মিত 3000 GBU-39 স্মল ডায়ামিটার বোম, গোলাবারুদ এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ সৌদি আরবকে সরবরাহ করবে, যার বিনিময় মূল্য হবে 29 কোটি ডলার। বিষয়টি জানিয়ে এর মধ্যে কংগ্রেসকে নোটিশ করা হয়েছে। এর আগে আমেরিকা সৌদি আরবের কাছে 7,500 স্মার্ট বোমা বিক্রি করবে বলে ঘোষণা করেছে, যার মূল্য হবে 47 কোটি 80 লাখ ডলার। এর বাইরে নতুন করে স্মার্ট ডায়ামিটার বোম সরবরাহ করার ঘোষণা দিল মার্কিন সরকার। মার্কিন কংগ্রেসকে নোটিশ করার পর 30 দিন পর্যন্ত আইন প্রণেতারা এই নোটিশ বাতিল করার সময় পাবেন। সেক্ষেত্রে আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেয়ার পর এই সময়সীমা শেষ হবে। বাইডেন প্রশাসন যদি চায় তাহলে তারাও এই অস্ত্র বিক্রির স্থগিত করতে পারবে। ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত জো বাইডেন আগেই প্রতিশ্রুতি দিয়েছেন, সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্কের ধরন তিনি পুনর্মূল্যায়ন করবেন এবং ইয়েমেন যুদ্ধে মার্কিন সমর্থকদের অবসান ঘটাবেন। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন করার জন্য শাস্তি এবং সৌদিকে নিচু জাত হিসেবে বিবেচনা করবেন তিনি। ইয়েমেনের আডেন বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ পাওয়া গেছে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারের সদস্যদের বহনকারী একটি বিমান অবতরণের সময় বিস্ফোরণ এবং গোলাগুলি হয়েছে। আল আরাবিয়ার একজন সংবাদদাতা জানিয়েছেন, মর্টার শেলের হামলায় বহু মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে সরকারের কোনো মন্ত্রী হতাহত হননি। রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক নিউজ নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, বিস্ফোরণে অন্তত 5 জন নিহত এবং আরও 20 জন আহত হয়েছে। জানা গেছে, ইয়েমেনের নবগঠিত সরকারের সদস্যরা একটি বিমানে করে বুধবার সৌদি আরব থেকে আডেন এয়ারপোর্টে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে বড় বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ পাওয়া যায়। সোমালি গার্ডিন নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ইয়েমেনের নবগঠিত মন্ত্রীদের বহনকারী বিমানটি পৌঁছানোর পরে 3টি বড় বিস্ফোরণ এবং বিমানবন্দরের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যায়। স্কাই নিউজের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের আগে এয়ারপোর্টে ড্রোন ওড়ার শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণ এবং গোলাগুলির পর প্রধানমন্ত্রী মঈন আবদুল্লাহ মালিক সহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে আডেন শহরের প্রেসিডেন্টের বাসভবনে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এবং বিভিন্ন সৌদি সংবাদ মাধ্যম। ফিলিস্তিনের গাজায় শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানের ছবি সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপিত হওয়ার ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরায়েল। বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার বিকেলে গাজার একটি সড়কে জেনারেল সুলাইমানের বিশাল ছবি স্থাপন করা হয়েছে। সেখানে হামাস নেতা ইসমাইল হানিয়ার বক্তব্য লেখা রয়েছে। জেনারেল সুলাইমানের জানাজায় অংশ নিয়ে ইসমাইল হানিয়া বলেছিলেন, ইরানের এই জেনারেল হচ্ছেন মসজিদুল আকসার শহীদ। শহীদ সুলাইমানের বিশাল ছবি স্থাপনের খবরে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদ্রাই টুইটারে লিখেছেন, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, গাজার সড়কগুলোতে যখন কাসেম সুলেমানের ছবি শোভা পাচ্ছে, তখন কি আরব জনমত আপনাদের সঙ্গে সহমর্মিতা দেখাবে? গতকাল গাজায় 13টি প্রতিরোধ সংগঠনের যৌথ মহড়া চলার সময় কাসেম সুলেমানের ওই বিশাল ছবি গাজায় স্থাপন করা হয়। চলতি 2020 সালের 3রা জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানি শাহাদাত বরণ করেছেন। চীনের এক স্বনামধন্য আইফোন সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উইঘুরের মুসলিমদের জোরপূর্বক কারখানায় কাজ করানোর অভিযোগ উঠেছে। একটি মানবাধিকার সংস্থার নথিতে সংক্রান্ত তথ্য উঠে এসেছে। এর ফলে চীনে অ্যাপলের মানবাধিকার রেকর্ডে নতুন তদন্ত যুক্ত হলো। টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট নামের এই মানবাধিকার সংস্থার নথিটি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট। চীনের লেন্স টেকনোলজি কিভাবে জিনজিয়াংয়ের উইঘুর সম্প্রদায়ের হাজার হাজার মুসলিম শ্রমিককে জোর করে কাজে পাঠিয়েছে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ এসেছে নথিতে। লেন্সের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী তারা আমাজন এবং টেসলাকেও সরঞ্জাম সরবরাহ করছে। অ্যাপেলের সরবরাহ ব্যবস্থার অন্তত 5টি কোম্পানির একটি হলো লেন্স টেকনোলজি। অ্যাপলের সরঞ্জাম তৈরিকারী অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেন্স টেকনোলজি বিশেষভাবে উল্লেখযোগ্য। আইফোনের প্রথম দিককার সময় থেকে লেন্স তাদের সঙ্গে যুক্ত আছে। লেন্স টেকনোলজির প্রতিষ্ঠাতা ঝৌ কুনফেই চীনের অন্যতম স্বনামধন্য ব্যবসায়ী এবং বর্তমান দেশটির সবচেয়ে ধনী নারী। তবে এই অভিযোগ অস্বীকার করে অ্যাপলের মুখপাত্র জশ রোসেনস্টক বলেছেন, লেন্স টেকনোলজি উইঘুর থেকে কোনো শ্রমিক আনেনি তা অ্যাপল নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, এবছরের শুরুর দিকে অ্যাপল নিশ্চিত করেছে যে তাদের কোনো সরবরাহকারী উইঘুরে শ্রমিকদের ব্যবহার করেনি। তিনি বলেন, বাধ্যতামূলক শ্রমের ব্যাপারে অ্যাপলের জিরো টলারেন্স রয়েছে। বাধ্যতামূলক শ্রমের উপস্থিতি আছে কিনা তা সরবরাহকারীদের মূল্যায়নের প্রতিটি প্রক্রিয়ায় খুঁজে দেখা হয়। এর মধ্যে আকস্মিক অডিটও রয়েছে। কোনো ব্যক্তির চাকরি বা স্থান নির্বিশেষে এই সুরক্ষা অ্যাপলের মাধ্যমে অ্যাপলের সকল সরবরাহ ব্যবস্থাতেই প্রয়োগ করা হয়। আমাদের নীতি ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়, যার মধ্যে ব্যবসা বন্ধ করে দেওয়া রয়েছে। সবসময়ের মতোই আমাদের লক্ষ্য হলো প্রত্যেকের মর্যাদা এবং সম্মান নিশ্চিত করা এবং আমাদের সরবরাহ ব্যবস্থায় শ্রমিকদের সুরক্ষা যা দরকার তা আমরা করে যাব। যুক্তরাজ্যে সোমবার থেকে শুরু হয়েছে ফার্মা জায়ান্ট অ্যান্ট্রাজেনেকার সহযোগিতায় অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে এ তথ্য জানিয়েছেন। বুধবার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাজ্যের সরকার এটিকে ব্যবহারের অনুমোদন দিয়েছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আজ সকালে ভ্যাকসিনটি অনুমোদন পাওয়াতে আমি আশাবাদী যে বসন্তের মধ্যে ঝুঁকিপূর্ণ মানুষদের প্রতিষেধক কর্মসূচির আওতায় আনা যাবে, ফলে আমরা এই মহামারী থেকে মুক্তি পাব। ম্যাট হ্যানকক আরও বলেছেন, মহামারী থেকে বেরিয়ে আসার জন্য ভ্যাকসিন আমাদের একমাত্র উপায়। ভ্যাকসিন প্রয়োগ শুরুর তারিখ জানালেও নতুন বছরে ঠিক কত মানুষকে দেওয়া হবে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। যদিও তিনি বলছেন, ফাইজারের ভ্যাকসিনের চেয়ে সহজে সংরক্ষণ করা যাবে অক্সফোর্ডের ভ্যাকসিন, ফলে জিপিএস ও
কেয়ার হোমগুলো ভ্যাকসিন প্রয়োগের ভালো সুযোগ পাবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে এ মাসেই ফাইজার টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশ এই ধারাবাহিকতা অনুসরণ করে ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছে। অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী কর্মকর্তা পাস্কেল সোরিয়ট বলেছেন, আমরা মনে করি ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ানোর উইনিং ফর্মুলা পেয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রকদের বেঁধে দেওয়া মান বজায় রাখতে পেরেছি আমরা। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে 100 মিলিয়ন ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। নাগর্নো কারাবাখের যৌথ যুদ্ধবিরতি তদারকি কেন্দ্রে কাজের দায়িত্ব পাওয়া তুর্কি সৈন্যরা আজারবাইজানে পৌঁছেছেন। মঙ্গলবার তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এক ভার্চুয়াল বার্ষিক মূল্যায়ন সভায় কথা ঘোষণা করেছে। তিনি বলেন, আমাদের কর্মীরা আজারবাইজানে গিয়েছেন এবং সেখানে অবস্থান নিয়েছেন। যৌথ কেন্দ্রের নির্মাণ কাজ সমাপ্তি এবং এটি কার্যকর হওয়ার পর আমাদের একজন জেনারেল ও ৩৫ জন সামরিক কর্মকর্তা অবিলম্বে তাদের দায়িত্ব পালন শুরু করবেন। তুরস্কের সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াসার গুলের সহ অন্যান্য সামরিক কর্মকর্তা এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভিন্ন বিষয় নির্দেশ করে হুলুসি আকার স্মরণ করেন, আর্মেনিয়া দখল করে রাখা ভূমি প্রায় ৩০ বছর পর মুক্ত করতে সক্ষম হয়েছে আজারবাইজান। ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধবিরতি পূর্ণাঙ্গ সমাধানে কাজ করার চুক্তি স্বাক্ষর করে। তুরস্ক ও রাশিয়া পরে শান্তি চুক্তি তদারকি করতে একটি যৌথ কেন্দ্র প্রতিষ্ঠার সমঝোতা স্বাক্ষর করে। আর্মেনিয়ার কাছ থেকে দখলমুক্ত করা আজারবাইজানি ভূমিতে এ কেন্দ্র প্রতিষ্ঠিত করা হবে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে নাগর্নো কারাবাখে প্রায় ২,০০০ রুশ শান্তিরক্ষী মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে অঞ্চলটিতে তারা কমপক্ষে ৫ বছর দায়িত্ব পালন করবে। তুরস্ক এবং রাশিয়ার মধ্যে অঞ্চলটিতে যুদ্ধবিরতি তদারকিতে যৌথ কেন্দ্র প্রতিষ্ঠায় তুরস্ক এবং রাশিয়ার চুক্তি স্বাক্ষরের পর গত মাসে তুরস্কের পার্লামেন্ট আজারবাইজানে তুর্কি শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব অনুমোদন করেছে। ডিসেম্বরের শুরুতেই আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানান, আগদাম অঞ্চলে এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। বিজ্ঞান অনুসরণের গুরুত্ব করোনা ভাইরাসের মহামারী স্পষ্ট করে দেওয়ার পরও জলবায়ু বিশেষজ্ঞদের কথা শোনা হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্বজুড়ে পরিচিত পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ। সুইডেনের এই তরুণ অ্যাক্টিভিস্ট যুক্তি দেখিয়েছেন যে কোভিড-১৯ সংকট এমন এক আলো দেখিয়েছে যে বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারবো না। তারপরে মানুষ কেবল এক ধরনের বিজ্ঞানীদের কথা শুনেই যাচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসি রেডিও টুডে প্রোগ্রামে 2 বার বুকার জয়ী লেখক মার্গারেট অ্যাটউড এর সঙ্গে এক যৌথ সাক্ষাৎকারে এসব কথা বলেন গ্রেটা থানবার্গ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার দাবিতে 2018 সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া শুরু করেন স্কুল ছাত্রী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। তার প্রতি সমর্থন জানিয়ে দুনিয়া জুড়ে এই আন্দোলনে সামিল হয় লাখ লাখ মানুষ। দুনিয়া জুড়ে পরিবেশ আন্দোলনের মুখপাত্র হয়ে ওঠেন গ্রেটা থানবার্গ। মঙ্গলবারের সাক্ষাৎকারে গ্রেটার কাছে জানতে চাওয়া হয়, বিজ্ঞান সম্পর্কে মানুষের বোঝাপড়ার মহামারী যে প্রভাব ফেলেছে তা জলবায়ু পরিবর্তন মোকাবেলার ওপর কোনো প্রভাব ফেলবে কিনা। জবাবে পরিবেশ কর্মী গ্রেটা বলেন, অবশ্যই এর প্রভাব রয়েছে। আমার মনে হয় এই মহামারী আমাদের আলো দেখিয়েছে যে কিভাবে আমরা বিজ্ঞানের উপর নির্ভরশীল আর আমরা বিজ্ঞান ছাড়া চলতে পারবো না। তিনি বলেন, কিন্তু নিশ্চিতভাবে আমরা কেবল এক ধরনের কিংবা কয়েক ধরনের বিজ্ঞানীদের কথা শুনছি। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা কেবল জলবায়ু বিজ্ঞানীদের কথা শুনছি, কিন্তু জীববৈচিত্র্য নিয়ে কাজ করা বিজ্ঞানীদের কথা শুনছি না। নিশ্চিতভাবে এই মনোভাব বদল আনতে হবে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।